পড়ছিলাম কাব্যের নীলাম্বরী, কলমে আফরোজা আঁখি। পর্ব সংখ্যা ৩। আমাকে আম্মু বলে নাই রাখো, খালামণি বলে তো ডাকতে পারো কাব্য। কাব্য চলে গেল বড় বড় পা ফেলে। সাবরিনা বেগমের কথা শুনল কিনা সন্দেহ। দীর্ঘশ্বাস ছাড়লেন সাবরিনা বেগম। কাব্যের দেখাশোনার জন্যই এই বাড়িতে এসেছিলেন তিনি। ভাগ্যে যে অন্য কিছু লেখা ছিল তা কি আর উনি জানতেন? তবে ছেলেটা কেমন ওনাকে এত অপছন্দ করে তা বুঝে পান না সাবরিনা বেগম। সেই ছোটবেলা থেকে নিজের মায়ের জায়গা তো ওনাকেই দেখেছে, তাহলে ওনার প্রতি এত রাগ কেন কাব্যের? এই কথা ভাবতে নিলে পরক্ষণে আবার মাথায় আসা সাবরিনা বেগমের কাব্যের স্বভাবটাই তো এমন। হাতে গোনা দুই একজন ছাড়া কারোর সঙ্গে কথা বলে না যে ছেলে, তাকে নিয়ে এতগুলো ভাবা হয়তো ভুল হয়েছে ওনার। একা থাকতে থাকতেই কাব্য এমন একঘেয়ে স্বভাবের হয়ে গেছে। কাব্য ওনাকে অপছন্দ করে তাতে কি? সাবরিনা বেগম নিজের ছেলে মেয়ের মতোই ভালোবাসেন ওকে, বিশ্বাস করেন একদিন ধ্রুবর মতো কাব্য আম্মু বলে ডাকবে ওনাকে। বিছানায় ফেলে রাখা কাব্যের ফোনটাতে রিংটোন বাজছে। ফোনের দিকে মনোযোগ না দিয়ে সে তাকিয়ে আছে খোলা জানালার দিকে। আজ আকাশে মেঘ জমেছে, বাতাস বইছে বাইরে। জানালা দিয়ে বাতাস ঢুকছে, গায়ে এসে লাগছে কাব্যর। হাতে অ্যালকোহলের গ্লাস নিয়ে সোফায় বসে আছে সে, মাঝে মধ্যে চুমুক দিচ্ছে গ্লাসে। এই বাড়িতে বরাবরই এগুলো নিষিদ্ধ, কিন্তু কাব্য কখনোই মানেনি এসব নিয়ম নিষেধ। কাব্যের মনে পড়েছে অতীতের কথা, এই নতুন নয়। প্রতিদিনই অন্ধকার রুমে একাকী থাকলে না চাইতেও ভাবনায় আসে এসব। কাব্য বাড়ি ফিরেছে প্রায় ৩ সপ্তাহ হতে চলল। দীর্ঘ ৯টা বছর সে ছিল আমেরিকায়, পরিবার প্রিয়জনদের থেকে অনেক দূরে। কাব্যের অবশ্য প্রিয়জন বলতে কেউ নেই, তাই দেশের প্রতি কখনোই কোনো টান ছিল না ওর। কাব্যর বাইরে যাওয়া নিয়ে ঘোর আপত্তি ছিল মাহাতাব সাহেবের। বাবার সঙ্গে কাব্যর মতের অমিল হতো সব সময়। মায়ের চলে যাওয়া, বাবার অবহেলা, নিজের হাজারটা সমস্যা, সব কিছু নিয়ে ডিপ্রেশনে ভুগেছিল কাব্য। নিজেকে ভালো রাখতে উপায় না পেয়ে দেশ ছেড়েছিল সে। ছোটবেলা থেকেই তুখোড় মেধাবী ছিল কাব্য। ফ্যামিলি প্রবলেম হোক বা অন্য কিছু, ওর পড়াশোনায় প্রভাব ফেলেনি কখনোই। স্কলারশিপে পড়াশোনার জন্য কাব্য গিয়েছিল আমেরিকায়। খুব বেশি হলে ওর বয়স তখন ১৯ ছিল। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে জব শুরু করেছিল আমেরিকাতেই। সেখানে গিয়েই সত্যি কাব্য নিজের বিষাক্ত অতীত ভুলেছিল। ওর ভালো থাকার কষ্ট কমানোর মেডিসিন হয়ে এসেছিল কয়েকটা বন্ধু। কাব্য ওদেরকেই নিজের ফ্যামিলি ভাবত। ওরাও ছিল ওর মতো ছন্ন ছাড়া, তবে তারা বুঝতো কাব্যকে। ওর মন খারাপ হলে কারণগুলো বুঝে নিত, সব সময় মেন্টালি সাপোর্ট দিত ওকে। মন খারাপ হলে মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য হলেও ২-১টা বন্ধু লাগে, যা কাব্য পেয়েছে। জীবনের রঙিন সময় বলতে আমেরিকায় থাকাকালীন দিনগুলোর কথাই মনে পড়ে ওর। এত বছর পর দেশে আসলো কেন নিজেও জানে না কাব্য। চলে যেতে চেয়েও বাধা পড়েছে বারবার। কোনো এক অদৃশ্য সুতোর টান অনুভব করেছে সে। কেন হচ্ছে এমন? কার জন্য এত টান অনুভব করছে কাব্য? ওর মন তো পাথরের মতো নির্জীব। মনে ফুল ফোটা কি সম্ভব? ভাবনার জগৎ থেকে বেরোলো কাব্য। বারবার ফোনের রিংটোন বাজায় বিরক্ত হয়ে উঠে গেল সে। ফোনটা চোখের সামনে আনতেই ভেসে উঠল পরিচিত নাম, সেভ করা, মাথা মোটা রাহুল নাম দিয়ে। নামটা দেখেই ভ্রু কুচকালো কাব্য। এই অসময়ে কল দিয়ে বিরক্ত করা রাহুল ছাড়া অন্য কারো কাজ হবে না, আগেই বোঝা উচিত ছিল ওর। কাব্য কলটা রিসিভ করলো, কটমট কণ্ঠে বলল, হোয়াটস ইউর প্রবলেম? সমস্যা বললে সমাধান দিবি। কল কাটছি। না না শোন, আমার এক্স সাইমা আছে না, ও আজ ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, জামাই ছাড়া জীবন কাটাতে নাকি ওর কষ্ট হয়। আমি কি কমেন্ট করেছি জানিস? অল্প বয়সে পাখিলে বাল, দুঃখ থাকে চিরকাল। কথাটা বলে হু করে হাসতে শুরু করেছে রাহুল। কাব্য দাঁত কিরমির করে বলল তখন, এটা বলতে তুই আমাকে মাঝরাতে ফোন দিয়েছিস? হ্যাঁ, রাখলাম। দ্বিতীয়বার তোর নাম্বার থেকে একটা কল আসলে এক্ষুনি গিয়ে মেরে মাটির তলায় পুঁতে রেখে আসবো। আরে আরে শোন, কথা তো ওটা না, কথা হলো গিয়ে আজ একবারও আমার পটি হয়নি, পেটে মনে হয় সমস্যা হয়েছে। ডাক্তারের কাছে যাব, কিন্তু টাকা নেই। কিছু টাকা বিকাশ কর না ভাই, আমেরিকা গিয়ে বড়লোক হলে সব ফিরিয়ে দিব। কাব্যের মেজাজ খারাপ হলো, হাতে থাকা ফোনটা মেঝেতে ছুঁড়ে ফেললো তখনই। হাত দুটো মুষ্টিবদ্ধ করে বড় বড় শ্বাস ফেললো কাব্য। রাগ নিবারণের বৃথা চেষ্টা চালালো সে। আবারও উঠে গিয়ে ড্রিঙ্কের গ্লাসটা হাতে নিল কাব্য। তখন জানালা দিয়ে আসা বাতাসের কারণে কিছু দূরে পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখা ছবিটার কাপড় সরে গেল। দৃশ্যমান হলো ক্যানভাসে আঁকা সুন্দর ছবি। না চাইতেও ছবিটাতে চোখ আটকালো কাব্যের।
ছবিতে এক অতি সুন্দর রমণীর অবয়ব স্পষ্ট। ক্যানভাসে আঁকা মেয়েটির চোখ একেবারে জীবন্ত মনে হচ্ছে। চোখ দুটো একদম পরিষ্কারভাবে দৃশ্যমান। কাব্য উঠে গেল, দাঁড়ালো ছবিটার সামনে। ঠোঁটের কোণে হাসি খেলে গেল ওর। ছবিটাতে হাত স্পর্শ করে বলল বিড়বিড় করে, তোমার এই নীল চোখে কি আছে মেয়ে? তুমি কি জানো এই নীল চোখ দুটোর নেশা মদের নেশার থেকেও বেশি মাতাল করে কাব্যকে? রং তুলি নিয়ে কিছুক্ষণ মন মতো আঁকিবুকি করলো কাব্য। ছবিটার সৌন্দর্য যে বেড়ে গেল দ্বিগুণ। ছবি আঁকা পুরোপুরি শেষ। কাব্য এবার মনোযোগ দিয়ে দেখছে রং তুলিতে আঁকা নীল চোখের অপ্সরাকে। কি যেন মাথায় আসলো ওর। মুখের হাসি মিলিয়ে গেল মুহূর্তেই। অতিরিক্ত রাগে নষ্ট করে দিল যত্নে আঁকা ছবিটা। দুই হাত দিয়ে নিজের মাথার চুল খামচে ধরে বসে পড়ল মেঝেতে। খাটের সাথে মাথাটা এলিয়ে দিয়ে বলল বিড়বিড় করে, না না, আমি কাউকে ভালোবাসতে পারি না। কাব্যের মনে প্রেম নেই, কারো প্রতি ভালোবাসা নেই, টান নেই। এই মেয়েটাকে নিয়ে কেন এত ভাবছি আমি? আমার জীবনে কেউ ছিল না, কেউ আসবেও না। কত শত কথা বলে নিজের মনকে শান্ত করতে চাইল কাব্য। ব্যর্থ হলো সে। কেমন অশান্ত লাগছে নিজেকে। উপায় না পেয়ে রুম ছেড়ে বেরিয়ে গেল তখনই। সকাল হলেই বাড়িতে এসে হাজির হয়েছে রেজওয়ান। বারবার ডেকে যাচ্ছে স্রোতকে। বাড়ির সবাই এসে দাঁড়িয়েছে রেজওয়ানের সামনে। আসেনি কেবল স্রোত। সাবরিনা বেগম ভালো করে দেখলেন ছেলেটাকে। মাথায় ব্যান্ডেজ, ঠোঁটের কোণে লেগে আছে শুকনো রক্ত, চোখ মুখ কেমন ফুলে আছে। বুকের দিকে শার্টের কয়েকটা বোতাম খোলা, সেই কারণেই বুকে বাঁধা ব্যান্ডেজটাও স্পষ্ট দেখা যাচ্ছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বাড়ি পর্যন্ত ঢুকেছে ছেলেটা। সাবরিনা বেগমের মায়া হলো। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন রেজওয়ানকে, তুমি ঠিক আছো তো বাবা? কি হয়েছিল সেদিন? একই প্রশ্ন করল ধ্রুব, দোয়েল আর বাকিরা। সবার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো তাদেরই প্রশ্ন করে বসলো রেজওয়ান। স্রোত কোথায় আন্টি? কথা বললেন না সাবরিনা বেগম। কেমন অস্বস্তি হচ্ছে। উনি ছেলেটাকে কথা দিয়েছিলেন স্রোতকে ওর হাতে তুলে দিবেন। হঠাৎই কালবৈশাখী ঝড়ের মতো ওলট পালট হয়ে গেল সব। আল্লাহ বোধহয় স্রোতের ভাগ্য ওর সাথে জুড়ে দেননি, তাই তো শেষ মুহূর্তে এসে ভেঙে গেল বিয়েটা। এই ভেবেই মনে মনে নিজেকে সান্ত্বনা দেন উনি। আবারও প্রশ্ন এলো রেজওয়ানের থেকে, স্রোত কোথায় আন্টি? ও কি বাসায় নেই? দোতলায় দাঁড়িয়ে থাকা কাব্য নিজের রক্তলাল চোখ দুটো নিয়ে ভ্রু কুচকে তাকিয়ে আছে নিচে ড্রয়িংয়ে দাঁড়িয়ে থাকে রেজওয়ানের দিকে। এমনভাবে তাকিয়েছে মনে হচ্ছে চোখ দিয়ে রেজওয়ানকে ভস্ম করবে সে। স্রোত মাত্রই বেরোলো রুম থেকে। কোনোভাবে রেজওয়ানকে দেখল সে। পা বাড়িয়েছিল নিচে যাবে বলে। আচমকায় বিদ্যুতের গতিতে কেউ সামনে গিয়ে দাঁড়ালো ওর। স্রোত ভয় পেল। ভোরকে তাকালো সে। লোকটা নিজের চাহনি দিয়ে শাসালো ওকে। চোখ মুখ শক্ত করে রেগে বলল, আর এক পা বাড়িয়ে দেখ স্রোত, পা দুটো কেটে ফেলবো এক্ষুনি। মানে পা কাটবেন কেন? কাব্য ভ্রু কুচকালো। দ্রুত এগিয়ে গিয়ে স্রোতের চোয়াল চেপে ধরল। শক্ত করে গর্জে উঠে বলল সে, প্রয়োজনের থেকে বেশি কথা বললে ঠোঁট দুটো সুই সুতা দিয়ে সেলাই করে দেব। স্রোত ভয় পেল, কান্না করে দেবে এমন অবস্থা ওর। কাব্যর ছোট চাচার ছেলে দীপ্ত হাঁ হয়ে দাঁড়িয়ে আছে কাব্য আর স্রোতের থেকে কিছু দূরে। কাব্যর চোখ পড়ল দীপ্তের দিকে। কাব্যের এমন রাগান্বিত চেহারা দেখে ভয় পেল দীপ্ত। শুকনো ঢোক গিলল সে। ছোট ছোট পা ফেলে স্রোত আর কাব্যের থেকে কিছুটা দূরে গেল। তারপর এক দৌড়ে চলে গেল কাব্যের চোখের সীমানা পেরিয়ে। নিচে এসে সবার সামনে দাঁড়িয়েছে দীপ্ত। বারবার উপরের দিকে তাকিয়ে দেখছে কাব্য এখনো দাঁড়িয়ে আছে কিনা। রেজওয়ান বারবার স্রোতের কথা জিজ্ঞেস করায় সবাইকে থামিয়ে উত্তর দিল দীপ্ত, স্রোত আপু কাব্য ভাইয়ার সাথে আছে, ওরা প্রেম করছে। ভ্রুজোড়া আপনা আপনি কুচকে এলো রেজওয়ানের। ফর্সা মুখটাতে নেমে আসলো অন্ধকার। স্রোত আর কাব্য নাম পাশাপাশি মানতে কষ্ট হলো ওর। তার থেকেও বেশি হলো রাগ। তবুও নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলো রেজওয়ান, কাব্যের সাথে মানে? কাব্য আর স্রোত একসাথে থাকবে কেন? বিকজ দে আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। সাবরিনা বেগম আর দীপ্তের আম্মুর চোখের ইশারায় চুপ করতে বললেন ওকে। দীপ্ত চুপ করে গেল, কিন্তু রেজওয়ানের মুখের দিকে তাকানো যাচ্ছে না। দীপ্তের কথা কর্ণকুহরে পৌঁছাতেই কপালে শিরা ফুলে উঠল রেজওয়ানের। প্রচণ্ড রাগ হলো ওর। নিজের বাড়ি হলে হয়তো এতক্ষণে ভাঙচুর শুরু করে দিত, কিন্তু এখানে কিছুই করলো না। কোনো মতে সংযত করলো নিজেকে। চলে যাবে বলে পা বাড়ালো রেজওয়ান। আবারও ঘুরে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করলো পুরো বাড়ি আর প্রতিটি মানুষকে। দেখা পেল না কেবল স্রোতের, যার জন্য ওর এই বাড়িতে আসা। আবারও ছোট ছোট পা ফেলে সাবরিনা বেগমের সামনে এসে দাঁড়ালো রেজওয়ান। ঘাড় কাত করে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকালো ওনার দিকে।
বলল গম্ভীর কণ্ঠে, স্রোত আমার। আপনিও আমাকে কথা দিয়েছিলেন স্রোতকে আমার হাতে তুলে দিবেন। পরের বার যখন আসবো বর সেজে আসবো ফুপিজান। আপনার ভাইজিকে কনের সাজে রেডি রাখবেন। কথাটা বলেই চলে গেল রেজওয়ান। কয়েক জোড়া চোখ ভাবুক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর যাওয়ার পানে। দীপ্ত মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, বরের সাজে এসোই বাবাজান। আগের বার জায়গা হয়েছিল কফিনে, পরের বার হবে কবরে। কি বললি? ধ্রুবের কথায় চমকে তাকালো দীপ্ত। ভয়ে ভয়ে বলল, কই কিছু না তো। সবার মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন সাবরিনা বেগম। বাড়ির থমথমে পরিবেশ কাটাতে মুখে হাসি টেনে ওনার যাকে বললেন, সবার জন্য খাবার তৈরি কর ছোট। দোয়েল আজ তোকে সাহায্য করবে। দোয়েল মুখ বেঁকিয়ে উত্তর দিল, আমি? হ্যাঁ তুই। কাজকর্ম শিখো দোয়েল। বিয়ে হলে তোমাকে সাহায্য করতে আমি বা তোমার চাচি যাব না শ্বশুর বাড়িতে। এই বিয়ে নামক শব্দটায় ডোয়েলের যেন অ্যালার্জি। প্রতিদিন মায়ের মুখে এমন কথা শুনে অভ্যাস হয়ে গেছে তার। তাই কিছু না বলেই চাচির পিছু পিছু হাঁটা ধরল কিচেনে। ধ্রুব আর দীপ্তও চলে গেল নিজেদের রুমে। আস্তে আস্তে রুমে ঢুকলেন সাবরিনা বেগম। বিছানায় শুয়ে থাকা ওনার স্বামী মাহাতাব সাহেবের পাশে গিয়ে বসলেন। মানুষটা অসুস্থ, প্রায় কিছুদিন ধরে বিছানায় পড়ে আছেন। অন্য সময় হলে খবরের কাগজ হাতে ড্রয়িং রুমে উনিই বসে থাকতেন সবার আগে। সাবরিনা বেগম উঠে যেতে চাইলেই টান পড়ল শাড়ির আঁচলে। তাকিয়ে দেখলেন মাহাতাব সাহেবের মলিন মুখটা। ভাঙা ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করলেন তিনি, আমার কাব্যের রাগ কমেছে সাবরিনা? বাড়ি ফিরেছে সে? বাড়িতেই আছে। চিন্তা করবেন না ওকে নিয়ে। চিন্তা করব না? আমার সব চিন্তা তো ওকে নিয়ে। ছেলেটা আমার ছোট ছেলে। ধ্রুবের মতো হলে এতটা ভাবতাম না সাবরিনা। দুই ভাইয়ের স্বভাব চরিত্র এক হতেই হবে এমন কোনো কথা আছে বুঝি? কাব্য আলাদা ও অন্যরকম। মায়ের মতো চুপচাপ হয়েছে এই আর কি। ওকে নিয়ে চিন্তা করবেন না, সব ঠিক হবে একদিন। অতি পরিচিত কারো কথা ওঠায় থমকে গেল মাহাতাব সাহেব। কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, সেদিনের অপেক্ষাতেই আমি আছি। মাহাতাব সাহেবের সাথে কথা শেষ হলে সাবরিনা বেগম উঠে গেলেন ওনার ভালোবাসার জায়গাটাতে। স্টাডি রুমের টেবিলের সামনে রাখা চেয়ারে বসে আছেন সাবরিনা বেগম, বইপত্র আর নানা দরকারি কাগজ রাখার টেবিলে। এগুলো অবশ্য ওনারই। খয়েরি আর সোনালি ডিজাইন করা একটা বিয়ের কার্ডও নজরে আসলো ওনার। হাতটা এগিয়ে নিয়ে কার্ড হাতে তুলে নিলেন সাবরিনা বেগম। কার্ডটা খুলতেই সুন্দর অক্ষরে লেখা বরকনের নাম দুটো ভেসে উঠল ওনার চোখের সামনে, রেজওয়ান রুহেল আর আনাইতা আফরিন স্রোত। বড় করে শ্বাস ফেললেন সাবরিনা বেগম। কার্ডটা ড্রয়ারে রেখে দিলেন তিনি। দুই হাত মাথায় ঠেকিয়ে ভাবতে শুরু করেছেন কিছুদিন আগের কথা। প্রায় 3 সপ্তাহ আগে রেজওয়ান আর স্রোতের বিয়ে ঠিক হয়। অদ্ভুতভাবে কাব্যের দেশে ফেরাও সেদিনই। পাত্রপক্ষ অপেক্ষা করছিল স্রোতের জন্য, কিন্তু পুরো বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না স্রোতকে। পাত্রের বাড়ির সবাই মিলে কানাঘুষা করছিল কনে পালিয়েছে বাড়ি থেকে, হয়তো পছন্দের কেউ আছে তার। সাবরিনা বেগম আর বাড়ির সবাই যখন পাগল হয়ে খুঁজছিলেন স্রোতকে, তখনই আগমন ঘটে কাব্যের। দীর্ঘ 9 বছর পর অরণ্যক ম্যানশনে পায়ের ধুলো পড়ে অরণ্যক কাব্যের। ওরে কোলে ছিল অচেতন স্রোত। সাবরিনা বেগমের যখনই চোখ পড়ল সদর দরজার দিকে, স্তব্ধ নেত্রে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন সেদিকে। ওনার চাহনি অনুসরণ করে তাকালেন উপস্থিত সকলে। মাহাতাব সাহেব অবাক হলেন ছেলের অনাকাঙ্ক্ষিত আগমনে। এত বছর পর আদরের ছেলেকে দেখে খুশির ঝিলিক ওনার চোখ মুখের সাথে বিস্ময়। মনে কত প্রশ্ন। এত বছর পর ওনার বড় ছেলেটা বাড়ি ফিরল, তবে কোলে স্রোত কেন? কিভাবে দেখা হলো ওদের? আরও কত শত ভাবনা মাহাতাব সাহেবের মনে। কাব্যকে দেখেই ধ্রুব দোয়েল, সাথে বাড়ির ছোট সদস্য কোয়েল আর দীপ্ত ছুটে গেল ওর কাছে। দীপ্ত আর কোয়েল হলো কাব্যের ছোট চাচা, অর্থাৎ মাহাতাব সাহেবের ভাই মাহফুজ সাহেবের ছেলে মেয়ে। দীপ্তের বয়স 16 কি 17 হবে। কোয়েল ওর থেকে অনেকটাই ছোট। এই দুইজনের সাথে খুব বেশি দেখা সাক্ষাৎ হয়নি কাব্যের। ভালোভাবে চেনে কিনা সন্দেহ, তবে দোয়েল আর ধ্রুবকে দেখেছে সে। অতটা ভালো সম্পর্ক না হলেও মনে আছে তাদেরকে। কাব্য যখন বাড়ি ছেড়ে চলে যায় ওরা তখন বুঝদারি ছিল। সবাই কাব্যের সাথে কথা বলতে এগিয়ে গেল, সে কারোর সাথে কথা বলল না। পাত্রপক্ষের সবাই উঠে দাঁড়িয়েছে। কাব্য আর স্রোতের সম্পর্কের সমীকরণ ঠিক কেউ বুঝতে পারছে না ওনারা। সবার প্রশ্নবোধক চাহনি দেখে নিজেকে ধাতস্থ করে বললেন সাবরিনা বেগম, ও আমার বড় ছেলে, স্রোতের ভাই হয় সম্পর্কে। চিন্তার ছাপ সরে গেল সকলের মুখ থেকে। কিন্তু কাব্য অকারণে রাগ হলো ওর। কেন যে রাগ করলো সে নিজেও জানে না।
সবার সামনেই অচেতন স্রোতকে সোফায় ছুঁড়ে ফেলল কাব্য। গটগট করে হেঁটে চলে গেল নিজের রুমে। রাহুল কাব্যের পেছনেই ছিল। হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাড়ির পরিস্থিতি বুঝলো। কাব্যকে তো কেউ কিছুই বলল না। সবার নজর গেল রাহুলের দিকে। রাহুলের কেমন অসহায় লাগলো নিজেকে। মুখে কষ্ট করে হাসি টেনে মাথার চুলগুলো পিছনের দিকে ঠেলে দিয়ে বলল, আসসালামু আলাইকুম, আমি রাহুল, রাহুল শেখ, কাব্যের বন্ধু। কথাটা বলে কারো উত্তরের অপেক্ষা না করে দৌড়ে চলে গেল কাব্যের পিছু পিছু। আজ প্রায় 9 বছর পর বাড়ি ফিরেছে কাব্য। ওর থাকার রুমটা যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। আগে থেকে কিছুটা উন্নত করা হয়েছে। কাব্য অবাক হলো ওর রুমটা এত সুন্দর করে গোছানো দেখে। মনে প্রশ্ন আসলো কাব্যের, এ বাড়িতে ওর কথা ভাবে কেউ, নাকি এই রুমে অন্য কেউ থাকে? কথাটা মাথায় আসতেই রাগ হলো। রুমে না ঢুকে ফিরে যেতে চাইলো আবার। তত সময় রাহুল ওর পাশ কাটিয়ে রুমে চলে গেল। দপ করে পড়ল বিছানায়। কেবল চোখ গরম করে একবার রাহুলের দিকে তাকিয়ে চলে যেতে নিলেই কানে ভেসে আসলো কারো পরিচিত কণ্ঠ। কাব্য। পাজোড়া থেমে গেল কাব্যর, কিন্তু ফিরে তাকালো না সে। মাহতাব সাহেব বললেন আবারও, বাবার উপর রাগ কমেনি তোমার কাব্য? কাব্য ঘুরে তাকালো। তাচ্ছিল্যের স্বরে বলল, আমাকে ছেলে বলে মানেন আপনি? বাবা কাকে বলে জানে না তো? নিজেকে আমার বাবা দাবি করছেন যে? মাহতাব সাহেবের মুখটা ছোট হয়ে এলো। ছেলের মনে যে ওনার প্রতি অনেক রাগ তার অজানা নয়। কাব্যের স্বভাব কেমন এটা তিনি জানেন। মুখের ওপর সব কথা বলে দেওয়ার সাহস রাখে সে। মাহতাব সাহেব আপাতত ভাবলেন না এত কিছু। এগিয়ে গিয়ে বললেন কাব্যকে, আসলেই যখন চলে যাচ্ছ কেন? থেকে যাও না বাবা। মাহতাব সাহেব এও বললেন, নির্দিষ্ট 2-1 ছাড়া কাব্যের রুমে কখনোই কেউ ঢোকেনি। বাবার মিষ্টি কথায় মন গলল না কাব্যের। চলে যাচ্ছিল সে। রাহুল এসে পথ আটকালো। হাত ধরে টানতে টানতে নিয়ে গেল রুমে। কাব্য অবশ্য গালাগালি করেছে ওকে, কিন্তু রাহুল ওসব পাত্তা দিল না। চোখের ইশারায় মাহতাব সাহেবকে কিছু বলল সে। উনিও বুঝে নিলেন রাহুলের ইশারার মানে। মনে মনে হাসলেন। রাহুল ছেলেটাকে ভালোই লেগেছে ওনার। স্রোত শুয়ে আছে বিছানায়। বাড়ির প্রত্যেকেই ঘিরে রেখেছেন ওকে। সাবরিনা বেগম বসে আছেন ওর মাথার কাছে। মেয়েটার বয়স 9। ওর আম্মু আব্বু মারা যান অ্যাক্সিডেন্টে। ভাগ্য ভালো থাকায় বেঁচে যায় স্রোত। মাহতাব সাহেব আর ওনার পরিবারের সবাই হসপিটালে দৌড়াদৌড়ি করে সুস্থ করে তোলেন ওকে। অসহায় স্রোত আশ্রয় পায় নিজের ফুপির কাছে। মাহতাব সাহেবের বন্ধু ছিলেন স্রোতের আব্বু। ওর বাবা মা মারা যাওয়ার পর দায়িত্ব নেন ছোট্ট স্রোতের। এখন স্রোত বড় হয়েছে, বুঝতে শিখেছে সে। কিন্তু পাত্রপক্ষ আসার দিন কোথায় গেল স্রোত? কাব্যই বা ওকে কোথায় পেল? সবকিছু অজানা সকলের। কি হয়েছে না হয়েছে সবকিছু না জানা পর্যন্ত শান্তি হচ্ছে না সাবরিনা বেগমের। স্রোতকে ডক্টর দেখে গেছে একটু আগে। সকলে অপেক্ষা করছেন ওর জ্ঞান ফেরার জন্য। সাবরিনা বেগম উঠে গেলেন। ভয়ে ভয়ে এসে দাঁড়ালেন কাব্যের রুমের দরজার সামনে। কাব্য তখন গিটার হাতে নিয়ে বসে আছে। ওর ঠিক সামনেই বসে আছে রাহুল। বলছে কাব্যকে, অমন সুন্দরী মেয়েটাকে তুই এভাবে থাপ্পড় মারতে পারলি কাব্য? বুঝতে পারছিস তোর থাপ্পড়ের পাওয়ার? মেয়েটা এখনো অচেতন হয়ে পড়ে আছে। জানে মারিনি এই অনেক। জানে মারার মতো কি করেছে? আমাকে ওভাবে জড়িয়ে ধরলে আমি তো ওর জন্য জান দিয়ে দিতাম। আহ, মেয়ে তো নয়, ঠিক যেন আসমানের পরী। কাব্য রেগে তাকালো রাহুলের দিকে। তখনই সাবরিনা বেগম দরজায় ঠক ঠক আওয়াজ করে গলা খাকারি দিয়ে বললেন, আসতে পারি? সাবরিনা বেগমের কথা শুনতে পেলেও কাব্য সেদিকে তাকালো না পর্যন্ত। রাহুলের খারাপ লাগলো কাব্যর এমন আচরণে। বলল সাবরিনা বেগমকে, জিজ্ঞেস করার কি আছে আন্টি, ভিতরে আসুন, রুমটা তো আপনার ছেলেরই। কাব্য চোখ গরম করে তাকালো রাহুলের দিকে। রাহুল পাত্তা দিল না কাব্যের রাগকে। একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে কিছু দূরে গিয়ে বসলো সে। সাবরিনা বেগম এগিয়ে আসলেন। জিজ্ঞেস করলেন কাব্যকে, স্রোতকে তুমি কোথায় পেলে কাব্য? তোমরা কি আগে থেকেই পরিচিত স্রোতকে, যাকে তুমি নিয়ে আসলে? ভ্রুকুচকে তাকালো কাব্য। মেয়েটার প্রতি প্রচণ্ড রাগর। দাঁত কিরমির করে উল্টো প্রশ্ন করলো, ওই মেয়ের সাথে এই বাড়ির সম্পর্ক কি? ও তোমার মামাতো বোন হয়। পুরো কথাটা বলার আগে হাত উঁচিয়ে থামিয়ে দিল কাব্য। বলল গম্ভীর কণ্ঠে, আমার কোনো মামা খালা বা মামাতো বোন নেই। অকারণে আমার রুমে আসবেন না। কি হয়েছে? ওই অসভ্য অভদ্র মেয়েটাকে গিয়ে জিজ্ঞেস করুন না। মুখটা অন্ধকারে ঢেকে গেল সাবরিনা বেগমের। অপমানিত বোধ হলো ওনার। কাব্যের যে ওনার প্রতি একরাশ অভিমান তা ভালো করেই জানেন, কিন্তু মুখের উপর এভাবে কথা বলবে আশা করেননি হয়তো। কাব্যের রুমে দরজার সামনে এসে দাঁড়িয়েছে একটা ছেলে। ছেলেটা ওনাদের বাসায় থাকে। হাতে হাতে সাহায্য করে সব কাজে। বাজার হাট ওই করে। সাবরিনা বেগমই বলেছিলেন ওকে আসতে।
ছেলেটাকে দেখিয়ে বললেন কাব্যকে, তোমার কিছু লাগলে বা সমস্যা হলে সাইফকে বলতে পারো, ও সব সময় তোমার আশেপাশেই থাকবে। আমি প্রতিবন্ধী নই, নিজের কাজ নিজেই করতে পারি, আপনাকে এত ভাবতে হবে না আমাকে নিয়ে। চলে যান। সাবরিনা বেগম চলেই যাচ্ছিলেন। যাওয়ার আগে কাব্যের রুমের দেয়ালে টাঙানো ওনার বড় বোনের ছবিটার দিকে তাকালেন কিছুক্ষণ। কাব্যের এ দেখে রাগ হলো। উঠে গিয়ে সাবরিনা বেগমের সামনে দাঁড়িয়ে আড়াল করে নিল মায়ের ছবিটা। নিজের মুখের গম্ভীর ভাব বজায় রেখে বলল ওনাকে, আপনার স্বামী আর এই বাড়ির সবার ভাষায় আমার আম্মু খারাপ, জঘন্য। আমার আম্মুর মতো খারাপ আর পাপী কাউকে দেখে নিজের পাপ বাড়াচ্ছেন কেন? সাবরিনা বেগমের খারাপ লাগলো। উনি কখনোই এমন ভাবেননি কাব্যের আম্মুকে, বরং বোনের অনুপস্থিতিতে সামলিয়েছিলেন এই বাড়িটাকে। বুকে টেনে নিয়েছেন ছোট কাব্যকে। সে ছেলে আজ এভাবে কথা বলছে ওনার সাথে। সাবরিনা বেগম দীর্ঘশ্বাস ছাড়লেন। বললেন কাব্যকে, তোমার মায়ের অনুপস্থিতিতে আমিই তোমার দায়িত্ব নিয়েছিলাম কাব্য। আমাকে এভাবে বলতে মুখে বাজছে না তোমার? কাব্য হেসে উঠল। সাবরিনা বেগম বুঝলেন না হাসির মানে। আবারও কিছু জিজ্ঞেস করবেন তখনই বলল কাব্য, ওহো, আপনি আমার নয়, আমার আম্মু অর্থাৎ আপনার বোনের হাজবেন্ডের দায়িত্ব নিতে এসেছিলেন। আমি তো ছিলাম বাহানা মাত্র। আপনি মাহাতাব খানের স্ত্রী হয়েছেন ঠিকই, তবে কাব্যের আম্মুর মতো হতে পারবেন না কখনোই। কাব্য আরও রেগে মেগে চিৎকার দিয়ে চলে যেতে বলল সাবরিনা বেগমকে। অপমানে অসম্মানে এক মুহূর্ত দাঁড়ালেন না তিনি, চলে গেলেন তখনই। পুরোনো দিনের কথা মনে পড়তেই রাগে মাথা ফেটে পড়ল কাব্যের। পাশের সেন্টার টেবিলে রাখা জিনিসপত্র কাচের ফুলদানি ভেঙে ফেলল সে। রাহুল এগিয়ে গেল ওর কাছে, শান্ত হতে বলল কাব্যকে। কাব্য শান্ত হলো বটে, হেঁটে গেল দেয়ালে টাঙানো মায়ের ছবিটার কাছে। কাপা কাপা হাতে ওনার ছবি স্পর্শ করে বলল, তুমি ভুল করনি, আমি জানি আম্মু, তবে আমাকে ছেড়ে চলে গেলে কেন? সাথে নিয়ে গেলেও তো পারতে। তোমার কাব্য ভালো নেই আম্মু। ভিতরটা পড়ছে কাব্যর। অসহ্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছে সে। বুকের ভেতর জমে থাকা চাপা কষ্টে কান্না করতে ইচ্ছে করছে আজ। রাহুল এতক্ষণ বেলকনিতে দাঁড়িয়েছিল, শুনল সব কথাই, বুঝলো কাব্যের রাগের কারণ। কাব্য কখনোই নিজের পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলে না কাউকে, কিন্তু কোনো একটা বিষয় নিয়ে ও আপসেট থাকে খুব। রাহুল এটা লক্ষ্য করেছে অনেকবার। কাব্যের মন খারাপের কারণ কি তবে এই বাড়ির লোকজন? কাব্যের এমন অবস্থা দেখে রাহুল স্তব্ধ হয়। এ কি দেখছে সে? কাব্য কষ্ট পাচ্ছে, চোখের কোণে পানি জমেছে ওর। কিন্তু রাহুল যে কাব্যকে কঠোর আর বদমেজাজি বলেই জানে, যে কষ্ট পায় না কারো জন্য, যার মনে প্রেম ভালোবাসা নেই, কারো প্রতি টান নেই, যে দুর্বল হয় না কোনো পরিস্থিতিতেই। তবে আজ কাব্যের কি হলো? এমন করছে কেন সে? অন্য সময় কাব্যকে ভয় পেলেও আজ সাহস করে জিজ্ঞেস করলো রাহুল, তোর কি কোনো খারাপ অতীত আছে কাব্য? আন্টি কোথায়? যিনি একটা আগে রুমে আসলেন উনি কি তোর আম্মু নয়? না। রাহুল কাব্যের কাঁধে হাত রেখে বলল মিষ্টি হেসে, আমাকে বিশ্বাস করিস, বন্ধু ভাবিস? কাব্য মাথা নাড়ল উপর নিচ। যার উত্তর হ্যাঁ। রাহুল বুঝে নিল কাব্যর কথা। বলল আবারও, কি হয়েছিল আমাকে বল। কষ্টের কথা বিশ্বাসযোগ্য কাউকে বললে হালকা লাগে নিজেকে। প্রত্যুত্তর করল না কাব্য। গটগট হেঁটে বেরিয়ে গেল রুম থেকে। রাহুলও গেল ওর পিছু পিছু। ছাদের রেলিংয়ে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে কাব্য, তাকিয়ে আছে আকাশ পানে। রাহুল অধীর আগ্রহে অপেক্ষা করছে কাব্যর অতীত শোনার জন্য। অধৈর্য হয়ে আবার প্রশ্ন করবে তখনই মুখ খুলল কাব্য। সাবরিনা বেগম মাহতাব সাহেবের দ্বিতীয় স্ত্রী। শুনতে অদ্ভুত লাগলেও কাব্যের আম্মু ওনারই বড় বোন। কাব্যের বয়স তখন 7 কি 8। ওর আম্মু হুট করে উধাও হয়ে যান। এর আগে মাহতাব সাহেবের সাথে কোনো বিষয় নিয়ে তুমুল ঝগড়া হয় ওনার। কি নিয়ে সেদিন ঝামেলা হয়েছিল তা আজও অজানা সকলের কাছে। তবে বাবা মায়ের ঝগড়া ঝামেলা নতুন ছিল না কাব্যের কাছে। ছোট থেকেই সে দেখে এসেছে এসব। মায়ের চলে যাওয়ার পর ভেঙে পড়েছিল কাব্য। এক একজনের এক এক কথা শুনে শুনে বিরক্ত হচ্ছিল সে। কাব্য বিশ্বাস করে ওর আম্মুর কোনো ভুল নেই, তবে মাহতাব সাহেবের মুখে সবাই এটাই শুনেছে কাব্যর আম্মু নাকি ওনার কোনো এক বন্ধুর সাথে সম্পর্ক ছিল। এগুলো নিয়ে ঝামেলা হতো প্রতিনিয়ত। তাই তো দুজনে একসাথেই নিরুদ্দেশ হয়েছেন। বাকিরাও এটাই ধরে নিলেন, প্রমাণও তো পেলেন। বিশ্বাস করবেন নাই বা কেন? তখন ছোট্ট কাব্যের দেখাশোনার জন্য অরণ্যক ম্যানশনে এসেছিল সাবরিনা বেগম। বেশ কিছুদিনে বন্ধুত্বও করে নিয়েছিলেন কাব্যের সাথে। কাব্য ইন্ট্রোভার্ট টাইপের, সেই ছোট থেকেই। খুব বেশি ক্লোজ না হলে সে কথা বলে না কারোর সাথে। একমাত্র নিজের মায়ের সাথে কাব্যের সম্পর্ক ছিল ভালো। তবে সাবরিনা বেগম একটু একটু করে জিতে নিয়েছিল ওর মন। কাব্য ওর আম্মুকে হারানোর কষ্ট ভুলেছিল ওনাকে পেয়ে।
মাকে নিয়ে আজে বাজে কথা শুনতো সে প্রতিনিয়তই। কোনো ভুল হলেই পাড়া প্রতিবেশী থেকে শুরু করে ওর দাদি বলে উঠতেন, যে ছেলের মা তাকে ফেলে রেখে অন্য পুরুষের সাথে চলে যায় সে তো এমনই হবে। কাব্যের প্রচন্ড রাগ হতো, কাউকে কিছু বলতে না পেরে কষ্ট দিত সে নিজেকেই। তখন ওকে সামলে নিতেন সাবরিনা বেগম। কাব্য সেদিন স্কুলে গিয়েছিল নিজের রেজাল্ট আনতে। সব কয়টা বিষয়ে A+ ছিল তার। কাব্যের ভালো রেজাল্ট, সবসময় খুশি হতেন ওর আম্মু। কিন্তু এবার তো উনি পাশে নেই। কাব্য ভাবলো খালামণিকেই দেখাবে নিজের রেজাল্ট। খুশি মনে বাড়ি ফিরল সে। সেদিন বাড়িটা সুন্দর করে সাজানো ছিল। পুরো বাড়িতে মেহমান। এত মানুষের ভিড়ে কাব্যর খালামণিকে খুঁজে পেল না কোথাও। বাড়ির প্রত্যেক সদস্য, বিশেষ করে কাব্যর দাদা দাদি আর বাবা, ওনারা যেন ভুলেই গেলেন ওর অস্তিত্ব। কাব্য বলে এই বাড়িতে কেউ আছে মনেই নেই কারো। খালামণি খুঁজতে খুঁজতে কাব্য যখন ওর মায়ের রুমের সামনে গেল, মনে হলো ভিতরে ওর খালামণি আছেন। ঢুকতে নিলেই বাধা দিল সবাই। সবার নিষেধ বারণ না শুনে কাব্য ঢুকলো ওর মায়ের রুমে। মাহতাব সাহেব তখন বরের সাজে দাঁড়িয়ে আছেন সাবরিনা বেগমের সামনে। সাবরিনা বেগমের পরনে কাব্যের মায়ের বিয়ের লাল টুকটুকে শাড়িটা, গলায় হাতে ওর আম্মুর গহনা। কাব্যের প্রচন্ড রাগ হলো, ওর আম্মুর শাড়ি চুরি গহনা অন্য কেউ কেন পরবে? ওর আম্মু ব্যতীত অন্য কেউ কেন ওর আব্বুর পাশে থাকবে? কাব্য তার হাতে থাকা মার্কশিট, স্কুল ব্যাগ, বইপত্র সব ছুঁড়ে ফেললো মেঝেতে। মাহতাব সাহেব দেখলেন সবটাই। কাব্যকে বোঝাতে চাইলেন কত কিছু বলে, কিন্তু কাব্য তো শুনল না ওনার কোনো কথা। রাগ দেখিয়ে বলল, ওই মহিলা আমার আম্মুর শাড়ি পরেছে কেন? আমার আম্মুর রুমে উনি ঢুকেছেন কেন? ওনাকে বেরিয়ে যেতে বলো আব্বু। আমার আম্মুর শাড়ি গহনা এক্ষুনি খুলে দিতে বলো। দরজার সামনে তখন বাড়ির সব সদস্যরা এসে দাঁড়িয়েছিলেন। মাহতাব সাহেবও রাগলেন, ধমক দিয়ে বললেন ছেলেকে, ওই মহিলা মানে কি কাব্য? ও তোমার আম্মু হয়, আম্মু বলে ডাকবে। বাবার এমন কথায় আর ধমকে ছোট্ট কাব্যের কষ্ট হলো। দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকজনেরা আজে বাজে কথা বলল ওর আম্মুকে নিয়ে। সহ্য করতে না পেরে দৌড়ে নিজের রুমে চলে গেল কাব্য। সেদিনের পর থেকে শান্ত হয়ে গেল সে। চুপচাপ থাকতো সারাক্ষণ। কেউ কথা বলতে আসলেও কাব্য কথা বলতো না তার সাথে। সাবরিনা বেগম কত কিছু বলে বোঝাতে চাইতেন ওকে, কিন্তু কাব্য তো এক কথা মনে নিয়ে বসে আছে, ওর আম্মুর জায়গা দ্বিতীয় কাউকেই দেবে না। অনেকগুলো বছর কাটলো এভাবে। সাবরিনা বেগম তখন 2 ছেলে মেয়ের মা। কাব্যের প্রতি ওনার আর মাহতাব সাহেবের যাই একটু টান ছিল তাও চলে গেল। কাব্য তো ততদিনে পুরোপুরি বিগড়ে গেছে। কারণে অকারণে রাগ দেখাতো। সবার উপরে বেশিরভাগ সময় থাকতো বাড়ির বাইরে। বাড়ির মানুষেরা ভয়ই পেত ওকে। ধ্রুবের বয়স তখন 5। দোয়েল ধ্রুবের 2 বছরের ছোট। বাবার সাথে কাব্যের সম্পর্ক খারাপ হলেও ওর চাচু মাহফুজ সাহেবের সাথে সম্পর্কটা ছিল বন্ধুর মতোই। কাব্য ওর বাবার থেকে টাকা নিত না কখনোই। ওর মায়ের ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে সবই ছিল ওর নামে। মাহফুজ সাহেবও মাঝে মধ্যেই না বলে টাকা পাঠিয়ে দিতেন ওকে। পড়াশোনা থেকে শুরু করে সবকিছুই চলতো এভাবে। কাব্য সেদিন ওর চাচুকে দেখতে বাসায় এসেছে। ধ্রুব ভাইয়া ভাইয়া করে ছুটে গেছে ওর কাছে। কাব্য তো একগুঁয়ে স্বভাবের, দয়া মায়া কমই ওর মনে। ধ্রুবকে পাত্তা দিল না সে। পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। পিছু পিছু গেল ধ্রুব। কাব্যের হাত ধরলেও ঝাড়া মারলো। অসাবধানতায় সিঁড়ি থেকে পড়ে গেল ধ্রুব। মাথা ফেটে রক্ত মাথা ফেটে রক্ত মাথা ফেটে রক্ত বের হয়ে ভরে গেল সাদা টাইলস। ছটফট করতে লাগলো মাথার ব্যথায় ধ্রুব। কাব্য থম মেরে দাঁড়িয়েছিল সিঁড়িতেই। ও তো এমনটা চায়নি, এত জোরে ঝাড়াটাও দেয়নি যে ধ্রুব পড়ে যাবে। ধ্রুবকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। এদিকে সবাই মিলে দোষারোপ করতে শুরু করলো কাব্যকে। হিংসায় নাকি ও এসব করেছে। ওর ভুলের জন্য ওর আম্মুকে টেনে কত আজে বাজে কথা সবার মুখে। বাদ যায়নি সাবরিনা বেগম আর ওর বাবাও। বাবা আর খালামণির প্রতি রাগে ঘেন্নায় সেদিনই সিদ্ধান্ত নিয়েছিল কাব্য এ বাড়ি আর দেশ ছেড়ে চলে যাবে সে।